প্রিয় ছাত্রছাত্রী, এখন নবম শ্রেণীর স্থানাঙ্ক জ্যামিতি, এটা হচ্ছে ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ কোনো ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা হয় স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রে, অর্থাৎ গ্রাফের উপরে যদি কোনো ত্রিভুজ পাওয়া যায় তাহলে সেটা কিভাবে নির্ণয় করা হয়। এটা কোষে দেখি 20-তে আছে, অর্থাৎ 20 অধ্যায়ে এই ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল বলা আছে। আমরা প্রথমেই দেখব যে গ্রাফ মানেই সাধারণত একটা এক্স ও এক্স ড্যাশ আর ওয়াই ও ওয়াই ড্যাশ এইরকম অক্ষরদ্বয় দ্বারা একটা গঠিত ক্ষেত্র। এর মাঝখানে যদি কোথাও একটা ত্রিভুজ উৎপন্ন হয়, ধরো এই একটা বিন্দু আছে, এই একটা বিন্দু আর এই একটা বিন্দু, তাহলে একটা ত্রিভুজ হয়ে যাবে এবং এই প্রতিটি বিন্দুর একটা করে স্থানাঙ্ক আছে। স্থানাঙ্ক মানে আমরা সাধারণত জানি কোনো ত্রিভুজের বা গ্রাফের উপরে কোনো বিন্দুর স্থানাঙ্ক দুটো পয়েন্ট হয়, একটা এক্স এর আর একটা ওয়াই এর। তাহলে যদি আমরা এটাকে এ, এটাকে বি এবং এটাকে সি ধরি, তাহলে এর এর বিন্দু ধরছি x1 y1, বি এর ধরছি x2, y2 আর সি এর ধরছি x3, y3। যদি এই তিনটি বিন্দু হয় তাহলে এই ত্রিভুজটির ক্ষেত্রফল কিভাবে হয়। আমরা সাধারণ ক্ষেত্রে দেখেছি, যদি কোনো ত্রিভুজের যে কোনো ত্রিভুজের যদি আমরা তার উচ্চতা পাই, উচ্চতাটা যদি ঠিক পেয়ে যাই, তাহলে তার হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে তার ক্ষেত্রফল। এটাই হলো তার ক্ষেত্রফল, আমরা পরিমিতিতে পড়েছি। কিন্তু আজ আমরা স্থানাঙ্ক জ্যামিতিতে কিভাবে করব না, এখানে দুটো করে বিন্দু আছে, এই দুটো করে বিন্দু থাকলে আমরা তার সূত্রটা কিভাবে করব দেখে নাও। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান, এর সূত্র হচ্ছে হাফ মড x1 y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2, মড শেষ হয়ে গেল। তাহলে এইভাবে আমরা একটা সূত্র বলতে পারি। এখানে একটা বড় দাঁড়ি দেওয়া হয়, এই বড় দাঁড়িকে বলা হয় মড বা মডুলার। এই মডটা কেন বলা হয় না, মডটা যদি কখনো এর ক্ষেত্রফলের এই ভিতরের অংশটার যদি কোনোভাবে আমরা ধরে নিচ্ছি, যদি এটা কোনো মাইনাস মান আসে, ধরো -3 এলো, তাহলে এই মডের কাজ হচ্ছে এটা 3 একক বলে দেওয়া, অর্থাৎ এটা হাফ ইন্টু 3 অর্থাৎ 3/2 হয়ে যাবে। এটা মাইনাসটা ধরা হবে না, এই মডটা ট্রান্সফার করতে পারে, যেখানে এখানে যে মানগুলো থাকবে প্লাসে বা মাইনাসে, প্লাসে হলেও প্লাস ধরা হবে আর মাইনাস থাকলে সেটাকে প্লাস ধরা হবে। এটাই হচ্ছে মড, এটাকে বলা হয় মড। তাহলে এই হলো একটা সূত্র। এরপরে আমরা চলে আসি, এই সূত্রটাকে যদি আমরা একটু অন্যভাবে লিখি তাহলে কেমন ভাবে হয় একটু দেখে নিই। তাহলে হাফ অফ মড x1 y2, হ্যাঁ x1 y2 x3 দিয়ে প্রথম তিনটেকে গুণ করে নিই, তাহলে x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1 এটাকে লিখলাম মাইনাস, এবারে সবকটা মাইনাস আসবে, দেখো x1 y3 প্লাস হবে, কারণ এটা মাইনাস দিয়ে ঢোকাচ্ছি, y2 x1 প্লাস x3 y2,
এভাবেও আমরা মড এভাবেও আমরা এই সূত্রটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এটার আরেকটা সহজ উপায় হচ্ছে এটাকে আমরা এই সূত্রটাকে অন্যভাবে আমরা লিখতে পারি। যেমন ধরো x1 y1, একটু আরেকটু নিচে লিখি, y1 x2 y2 x3 y3 x1, এই x1 y1টা আর একবার লিখে নিতে হবে, কারণ ওটা ঘুরে আবার আসবে। এবার দেখো x1 y2 সূত্রটা কিরকম ভাবে লিখছি দেখো, এটাকে আমরা না দেখে এই সূত্রটাকে কিভাবে লিখছি, হাফ অফ মড x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1 এটা মাইনাস x2 y1 প্লাস x3 y2 প্লাস x1 y3 এটাকেও আমরা বলতে পারি। দেখো এই সূত্রটাই এটা। তাহলে যদি কখনো ত্রিভুজের তিনটে বিন্দু আমরা পেয়ে যাই, শীর্ষবিন্দু পেয়ে যাই, তাহলে তার সূত্রগুলো হয় আমরা এই সূত্রটা দিয়ে করতে পারি অথবা এই সূত্রটা দিয়ে করতে পারি। এই সূত্রটা একটু খালি মনে রাখতে হবে। আর এটা তো কিভাবে করতে হয় দেখালাম, এটা এই সূত্রটাই, একই সূত্র। এবার যদি কখনো আমরা চতুর্ভুজ এর ক্ষেত্রফল বের করতে যাই, ধরো একটা চতুর্ভুজ আছে, এরকম একটা চতুর্ভুজ আছে যেটা ABCD যদি হয়, A x1 y1, B হচ্ছে x2 y2, C হচ্ছে x3 y3 আর D হচ্ছে x4 y4 যদি হয়, তাহলে কি হবে না, আমরা এখানে তাহলে x4 y4 এরপরে লিখে দেবো আবার x1 y1, 4 পর্যন্ত আছে। তাহলে 4 পর্যন্ত লিখে এটা কি করব দেখো, তাহলে হাফ ইন্টু x1 y2 x2 y3 x3 y4 প্লাস y4 x4 y1 এটা মাইনাস x2 y1 প্লাস x3 y2 প্লাস x4 y3 প্লাস x1 y4 এইভাবেও আমরা করতে পারি সূত্রটা। যদি চতুর্ভুজের ক্ষেত্রে হয়, এরকম 4টে বিন্দু হয়, তাহলে আমরা খুব সহজভাবেই এই সূত্রটা এইভাবে ছক করে আমরা খুব সহজে মুখস্থ না করে সূত্রটা বলে দিতে পারি। আমরা চলে আসি, এখন আমরা দেখব যে কোনো একটা ত্রিভুজ, ধরো এই যে ত্রিভুজটা, একটা ত্রিভুজ লিখলাম, তার এই ত্রিভুজটা A B C, যার A মানে হচ্ছে x1 y1, B মানে হচ্ছে x2 y2, C মানে হচ্ছে x3 y3 যদি হয়, তাহলে দেখো তিনটে বিন্দু তিন দিকে আছে, তাহলে তার ক্ষেত্রফল একটা নির্দিষ্ট জায়গা জুড়ে আছে। তার ক্ষেত্রফল বের করার জন্য আমরা এই সূত্রটি পেয়েছি। এটা সরলতম রূপ, আর একটা আমরা যে কোনো একটা দিয়ে করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে যদি এই বিন্দুটাকে একটু নিচে নামিয়ে দিই, তাহলে কি হবে, ত্রিভুজটা এইরকম হয়ে যাবে। এই বিন্দুর অবস্থান যদি এখানে না হয়ে এখানে হয়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা একটু ছোট হয়ে যাবে। আরও যদি একটু নিচে নামিয়ে দিই, তাহলে কি হবে, ত্রিভুজের ক্ষেত্রফলটা আরও কমে যাবে। আরও একটু নামিয়ে দিলাম, আরও কমে যাবে, ত্রিভুজের ক্ষেত্রফলটা আরও ছোট হয়ে যাবে। এবারে এই এর বিন্দুর অবস্থানটা যদি এই সরলরেখার উপর দিয়ে দিই, তাহলে দেখা যাবে যদি এই বিন্দুটা এই জায়গায় চলে আসে, এই বিন্দুটা, তাহলে বি, এ এবং সি
একই বিন্দুর মধ্যে হয়ে যাবে এবং ক্ষেত্রফল কি হবে না, ক্ষেত্রফল কিছু হবে না, কারণ একই বিন্দুর মধ্যে আছে। এই বিন্দুটা যখন একেবারে নেমে চলে আসবে তখন তো কোনো ক্ষেত্রফল হবে না, ক্ষেত্রফল 0। তাহলে কোনো ক্ষেত্রে যদি আমরা তিনটে বিন্দুর একই লাইনে আছে কি না এটা বুঝতে চাই, তাহলে আমরা এই সূত্রতে এই বিন্দুগুলো, তিনটে বিন্দুর স্থানাঙ্ক এই সূত্র অনুযায়ী যদি বসাই, যদি এদের ক্ষেত্রফলটা হাফ মড অফ 0 হয়ে যায়, এটা যদি 0 হয়ে যায় তাহলে গোটা ক্ষেত্রফলটা 0 হয়ে গেল। তাহলে 0 যদি হয়ে যায় তাহলে আমরা ধরে নেব বি এ সি একই বিন্দুতে অবস্থিত, অর্থাৎ এদের কোনো ক্ষেত্রফল হলো না। তাহলে আমরা আরেকবার ব্যাপারটা বুঝে নিই যে তিনটি বিন্দু এ বি এ এবং সি সমরেখ, একে বলে সমরেখ, একই সরলরেখায় অবস্থিত। কখন হবে না, যখন এদের ক্ষেত্রফলটা 0 হয়ে যাবে, অর্থাৎ এ বিন্দু বা বি বিন্দুকেও আমরা একইভাবে নামাতে নামাতে যদি এই বিন্দুতে নিয়ে চলে আসি বি বিন্দুটাকে, তাহলেও তো তার 0 হয়ে যাবে, তাহলে তাদের ক্ষেত্রফল কিছু থাকবে না। এইখানে চলে আসা মানে এর ক্ষেত্রফল কিছু হলো না। তাহলে যদি তিনটে বিন্দুর সমরেখ তখন আমরা বলবো, একই রেখার উপর অবস্থিত তখন বলবো যখন এদের ক্ষেত্রফল 0 হবে। এটা আমাদের একটু খেয়াল করতে হবে। এটা এই 20 কোষে দেখি 20-তে বেশ কিছু অঙ্ক এইরকম আছে যে তিনটে বিন্দু দেওয়া হলো, সেই তিনটে বিন্দু সমরেখ কিনা আমরা বুঝবার জন্য অঙ্ক আছে। আমরা পরের একটা বিষয় নিয়ে আসি। আরেকটা বিষয় হচ্ছে, ধরো এবিসি একটা ত্রিভুজ, তার স্থানাঙ্ক এ x1 y1, বি x2 y2 এবং সি হচ্ছে x3 y3। এবারে যদি আমরা তিনটে মধ্যমা টানি, মধ্যমা মানে কোনো একটি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু, কোনো একটি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু, কোনো একটি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু যদি আমরা টানি, তাহলে তিনটি মধ্যমা একটা বিন্দুতে মিলিত হবে। আমরা এটা উপপাদ্যতেই দেখেছি। উপপাদ্যতে বলা আছে কোনো ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু, অর্থাৎ মধ্যমা তিনটি একটি বিন্দুতে মিলিত হয়। এই বিন্দুটাকে সাধারণত জি বলা হয়, আর এটাকে ডি ই এফ। তাহলে এখানে এডি, বিএফ এবং সিই এই তিনটি মধ্যমা পরস্পর জি বিন্দুতে ছেদ করেছে। এখানে জি বিন্দুকে বলা হয় ভরকেন্দ্র, একে বলা হয় ভরকেন্দ্র। তাহলে এই ভরকেন্দ্র যদি স্থানাঙ্ক অনেক সময় আমাদের এই প্রশ্নমালায় এই অঙ্কের অধ্যায়তে লাগবে, তখন আমরা বলবো ভরকেন্দ্রের স্থানাঙ্ক, তিনটে বিন্দু দেয়া থাকবে, তিনটে বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে, তার ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত। তাহলে আমরা ভরকেন্দ্রের স্থানাঙ্ক কি লিখব, x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, যেমন করে মধ্যবিন্দু করেছিলাম x1 প্লাস x2 বাই 2, দুটো, সেই জন্য 2 দিয়ে ভাগ, এটা তিনটে, 3 দিয়ে ভাগ, আর y1 প্লাস y2 প্লাস y3 বাই 3, এটা হলো এর ভরকেন্দ্রের স্থানাঙ্ক, অর্থাৎ জি বিন্দুর স্থানাঙ্ক। এই জি বিন্দুটা সাধারণত এডি এজি ইজ টু জিডি হয় 2:1। এই ভরকেন্দ্রটা সাধারণত কোনো মধ্যমাকে 2:1 অনুপাতে ভাগ করে। এটা আমাদের উপপাদ্যের প্রয়োগেও আছে, এটা যে কোনো ত্রিভুজের মধ্যমা, যে মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটি হলো ওই মধ্যমাটাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে আমরা কটা সূত্র জানলাম, একটা জানলাম ত্রিভুজের ক্ষেত্রফল, আর এই সঙ্গে সঙ্গে চতুর্ভুজের ক্ষেত্রফলটাও দেখিয়েছি তোমাদের। তাহলে এই ক্ষেত্রফলটা আমাদের একটু ভালো করে মনে রাখতে হবে। যদি আমাদের কোনো চতুর্ভুজ কখনো দেয়, তাহলে চতুর্ভুজকে আমরা একটা কর্ণ টানলে দুটো ত্রিভুজ হয়ে যাবে, তাহলে দুটো ত্রিভুজ আলাদা আলাদা করে ক্ষেত্রফল বের করে, কারণ তারও তিনটে বিন্দু পাওয়া যাবে, সেই তিনটে বিন্দুর স্থানাঙ্ক দিয়ে এই সূত্র ধরে আমরা ত্রিভুজ
এর ক্ষেত্রফল বের করে নেবো, এদিকটাও ওই রকমই ক্ষেত্রফল বের করে নেবো, দুটো ক্ষেত্রফল যোগ করলে চতুর্ভুজের ক্ষেত্রফলও হয়ে যেতে পারে। আর আমাদের এই ভরকেন্দ্র আর একটা মনে রাখতে হবে যে যদি কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু জিরো হয়, অর্থাৎ ক্ষেত্রফলটা জিরো হয়, তাহলে সেটা তিনটে বিন্দু, ওই তিনটে বিন্দু একই রেখার ওপরে থাকবে, যাকে সমরেখ বলা হয়। তাহলে এই তিনটে সূত্র সম্পর্কে আমাদের একটু ভালো করে দেখতে হবে। আমরা চলে আসি অঙ্কের কথায়। তাহলে আমরা কোষে দেখি 20 একের অঙ্ক থেকে চলে আসি। একের অঙ্কে নিচের শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি। 2 - 2 4 2 এবং -3 -1 3, এই তিনটে বিন্দু দেওয়া রয়েছে। আমরা এটা জিনিসটা লিখে নিয়েছি, যদি কোনো একটা ত্রিভুজের এ বি সি ত্রিভুজ হয়, তার এ বিন্দুর স্থানাঙ্ক x1y1 x2, বি বিন্দুর স্থানাঙ্ক y2 x2 y2, সি বিন্দুর স্থানাঙ্ক x3 y3 হয়, তাহলে ওই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ অফ মড x1 ফার্স্ট ব্র্যাকেট y2 - y3 প্লাস y2 x2 ইন্টু y3 - y1 প্লাস x3 ইন্টু y1 - y2। এইটা হচ্ছে সূত্র। এই সূত্রটা আমাদের বারে বারে লাগবে, তাই এটা লেখা আছে। এবার চলে আসি আমরা একের অঙ্কে। একের অঙ্কে এটাকে আমরা মনে মনে x1 এটাকে y1 ধরে নিই, এটাকে x2 y2 ধরে নিই, এটাকে x3 এটা y3 ধরে নিই। তাহলে কিন্তু একটু মনে মনে যদি আমরা রাফে ধরে নিই তাহলে আমাদের সুবিধা হয়ে যাবে। তাহলে একের অঙ্কে ত্রিভুজটির ক্ষেত্রফল সমান হাফ অফ মড। প্রথমে সূত্রটা দেখো, সূত্রটা লিখে ফেলি আমরা। x1 y2 - y3 প্লাস x2 y3 - y2 প্লাস x3 y2 - y1, এটা হলো সূত্র। আমরা চলে আসি y3 - y1, এটা 3টা ভালো করে লেখা যাক, এটা 1 আর এটা 1 - 2 y1 - y2। এবার আমরা মানগুলো বসিয়ে ফেলি। দেখো x1 কত, x1 হচ্ছে 2, y2 2, y3 3, তাহলে 2 বিয়োগ 3 প্লাস x2 হচ্ছে 4, y3 3 বিয়োগ y1 হচ্ছে -2, তাহলে +2 হয়ে গেল, প্লাস x3 তে চলে আসি, x3 হচ্ছে -1 ইন্টু, এটা যেহেতু মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাসটাই লিখে দিই, y1 হচ্ছে -2 মাইনাস y2 হচ্ছে 2। একটু দেখে নিই কত হচ্ছে। তাহলে হাফ অফ মড 2 ইন্টু -1, 2 - 3 মানে -1 প্লাস 4 ইন্টু 5 -1 ইন্টু, এটা -4 হয়ে গেল, -2 -4, তাহলে হাফ 2 একে 2, 4 5 20 আর 4 একে 4, তাহলে কত হলো হাফ, 20 আর 4 24 থেকে 2 বাদ গেল, তাহলে কত হলো হাফ অফ মড 22। মড যেহেতু +22 হয়ে গেল, তাহলে এখানে মডের কোনো গুরুত্ব রইল না, তাহলে এটা হয়ে গেল 22। তাহলে দেখো হাফ ইন্টু 22 হয়ে গেল, তার মানে কি এটাকে যদি কাটা যায় 11 দুগুণে 22, তাহলে 11 বর্গ একক। আমরা এটাকে গোটাটাকেই বর্গ একক বলতে পারি, বর্গ একক, সমস্তটাই বর্গ একক। আমাদের উত্তর হয়ে গেল। আমরা পরের অঙ্কে আসি, 2 এর অঙ্কে। দেখো 2 এর অঙ্কের ক্ষেত্রে আমরা একইভাবে এটাকে x1 এটা y1, এটা x2 এটা y2 আর এটাকে x3 y3 ধরে নিতে পারি, x3 y3 ধরে নিতে পারি।
তাহলে আমরা খুব সহজে 2 নম্বরের ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা এটাকে এবিসি নামও দিয়ে দিতে পারি। ধরি এটার এ, এটা বি, এটা সি বলে এবিসি ত্রিভুজটির ক্ষেত্রফল এমনও দিতে পারি। যাই হোক, এইভাবে দিতে পারি আমরা। তাহলে হাফ অফ মড x1 কত 8 ইন্টু y2 6, y3 2, 6 বিয়োগ 2 প্লাস x2 2, y3 2, y1 মাইনাস y1 আছে মাইনাস 9 প্লাস y3 হচ্ছে 2, সরি x3 হচ্ছে 9, x3 আছে, এটা x3 হচ্ছে 9, y1 9, y2 কত, y2 হলো 6 বর্গ একক। তাহলে হাফ অফ মড 8 ইন্টু 4, 6 থেকে 2 বাদ গেলে 4 হয়, প্লাস 2 ইন্টু মাইনাস 7, 2 থেকে 9 বাদ গেল মাইনাস 2 মাইনাস 9 ইজিক্যাল টু মাইনাস 7। দুটো রাশির আলাদা চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়, বড়টির চিহ্ন দিতে হয়, প্লাস 9 ইন্টু 3। দেখা যাক, হাফ 4 8 32, প্লাসে মাইনাসে মাইনাস, 7 দুগুণে 14, প্লাস 3 9 27 বর্গ একক, এগুলো সবই বর্গ একক। তাহলে হাফ অফ 7 2 9, 3 আর 2 5 বিয়োগ 14, তাহলে কত হলো, এটা বর্গ একক। তাহলে হাফ অফ মাইনাস হচ্ছে না, সুতরাং মডেল এখানে কার্যকরী হচ্ছে না। যদি মাইনাস হতো তাহলে ওই মাইনাসটাকে বাদ দিয়ে আমরা এখানে লিখতাম। তাহলে এটা কত হলো, 5 4 45 ইন্টু 45-এর 2 সমান 45-এর 2 বর্গ একক সমান 22 পূর্ণ 1-এর 2 বর্গ একক। এটাই হয়ে গেল আমাদের উত্তর। হ্যাঁ, খুব সহজে এই ত্রিভুজটির ক্ষেত্রফল। এখানে একটাও মাইনাস নেই, মাইনাস থাকলে আমরা একটু হুঁশিয়ার হয়ে বসাবো। হ্যাঁ, পরের অঙ্কে আসি। 3-এর অঙ্কটা দেখা যাক। 3-এর অঙ্কে বলা হয়েছে এটা মূল বিন্দু মানে কি, মূল বিন্দু মানে 0 0, অর্থাৎ গ্রাফের এই বিন্দুটাকে বলা হয় মূল বিন্দু। যে বিন্দুতে দুটি অক্ষ পরস্পর ছেদ করে সেটাকে বলা হয় মূল বিন্দু। এই মূল বিন্দুর স্থানাঙ্ক কত না 0 0, এই 0 0 হচ্ছে মূল বিন্দু। তাহলে এই 3 নম্বর বিন্দুটা হলো 0 0। তাহলে এটাকে x1 y1, এটা x2 y2, আর এটা x3 y3 বলবো। যদি বলি তাহলে কিরকম হয়, হাফ অফ মড x1 1, y2 0, মাইনাস y3 0, প্লাস x2 হচ্ছে 3 ইন্টু y3 0, মাইনাস y1 2, প্লাস y3 কত, x3 কত, x3 0, y1 2 বিয়োগ y2 হচ্ছে 0 মড। তাহলে একটু দেখে নিই, হাফ অফ মড 1 ইন্টু 0 মাইনাস 0 আছে, তাহলে এটা 0ই ধরতে হবে, প্লাস 3 ইন্টু মাইনাস 2, এটা কত হলো হবে, তাহলে মাইনাস 6 হবে, মাইনাস 6, 3 ইন্টু মাইনাস 2, 0 দিয়ে গুণ করলে তো 0 হবে, আর 0-এর সঙ্গে যা কিছু গুণ করবে তাই 0 হয়ে যাবে। এটাও আমরা একবারে 0 লিখে দিতে পারি, 0 মাইনাস 0, তাহলে 0কে 1 দিয়ে গুণ করলে 0ই হয়। তাহলে কত হলো, এখানে দেখো এই মডের উপকারিতা এখানে আসবে মাইনাস 6, তাহলে হাফ ইন্টু 6 হয়ে যাবে। এই মডটা মাইনাস আছে, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। আমরা আগে বলেছিলাম যে এই মডটা দেওয়া আছে কেন, যদি কোনো ত্রিভুজের ক্ষেত্রফলে মাইনাস আসে তাহলে সেই মাইনাসটাকে প্লাস করা দেওয়ার ভূমিকা হচ্ছে এই মডের। অর্থাৎ কোনো ত্রিভুজের ক্ষেত্রফল কখনো মাইনাস হতে পারে না, ঋণাত্মক হতে পারে না, কিন্তু গ্রাফের ক্ষেত্রে কখনো কখনো গ্রাফের মাইনাস পয়েন্টের দিকে পয়েন্ট বেশি থাকলে
আমরা দেখব তার ক্ষেত্রফল মাইনাস হচ্ছে, তখন এটাকে আমরা প্লাস করে দেবো। তাহলে দেখো 2 3 এ 6, তাহলে কত হলো 3 বর্গ একক। এ খুব সহজেই উত্তর করা গেল। হ্যাঁ, খুব সহজেই উত্তর করা গেল। এগুলো সবই বর্গ একক, সবই বর্গ একক। আমরা চলে আসি 2 এর অঙ্কে। আমরা চলে আসি 2 এর অঙ্কে। প্রমাণ করি যে 3 - 2 -5 4 এবং -1 1 বিন্দু তিনটি সমরেখ। আমরা আলোচনায় কি বলেছিলাম? বলেছিলাম যে যদি কখনো এটার গোটাটার ক্ষেত্রফল 0 হয়ে যায়, অর্থাৎ এই বিন্দুটাকে নামাতে নামাতে যদি এখানে চলে আসে, অর্থাৎ একই সরলরেখায় চলে আসে, এই বিন্দুর অবস্থান হয়ে যায়, তাহলে এর ক্ষেত্রফলটা 0 হয়ে যাবে। তখন আমরা বলতে পারবো বি, এ এবং সি একই সরলরেখায় অবস্থিত। তাহলে আমরা প্রথমে এই তিনটে বিন্দুকে সেপারেট বিন্দু ধরে আমরা এই ক্ষেত্রফলের সূত্রতে বসাবো। তাহলে এটাকে ধরো x1 y1 ধরবো, এটাকে x2 y2 ধরবো, এটাকে x3 y3 ধরবো। তাহলে দেখো ধরে কি হচ্ছে। তাহলে তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল সমান, আমরা ওই লিখে নেব হাফ অফ মড x1 y2 - y3, সেই সূত্রটা লিখে ফেলি। x2 y3 - y1 প্লাস x3 y1 - y2 মড। এবার দেখে নাও হাফ x1 3, হাফ অফ মড 3, y2 4, y3 1 প্লাস x2 হচ্ছে -5, y3 কত 1, y1 কত 2 -2, তার মানে +2 হয়ে গেল, প্লাস x3 হচ্ছে -1, তাহলে এটা একবারে মাইনাস করে দাও -1, কারণ প্লাস -1 মানে -1। এখানে যেমন আমরা একবারে এটাকে -5 বলে দিতে পারি, তাহলে এখানে ব্র্যাকেট দিতে হবে না। y1 কত -2 আর y2 কত 4, দেখা যাক। তাহলে হাফ ইন্টু 3 ইন্টু 3 মাইনাস 5 ইন্টু 3 মাইনাস 1 ইন্টু -6, আরেকবার করে নেব। হাফ 3 3 এ 9 বিয়োগ 15 -1 সে প্লাস 6, এটা 6 হয়। তাহলে হাফ ইন্টু 15, 9-এর আছে প্লাস 6-এর আছে প্লাস, তাহলে 15 বিয়োগ 15, তাহলে কি দাঁড়ালো হাফ অফ মড 0, তাহলে ইজিক্যাল টু 0 0 বর্গ একক হয়ে গেল। বর্গ একক সবকটাই বর্গ একক হয়ে গেল। তাহলে 0 বর্গ একক মানে কি আমরা বলেছিলাম। অতএব আমরা ওইটাকে লিখে ফেলি 3 - 2 -5 4 এবং -1 1 বিন্দু তিনটি সমরেখ। কেন না, এদের যদি ক্ষেত্রফল 0 হয় তাহলে আমরা বলে দিতে পারবো যে এটা তিনটে বিন্দু সমরেখ। আমরা পরের অঙ্কে আসি। আমরা এখানে আরেকটা কথা লিখতে পারি, সেটা হচ্ছে যে এই তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0, অতএব বলে বলতে পারি। হ্যাঁ, যেহেতু এখানে এই বিন্দু লাইনটা লেখবার আগে এইটা আমরা একটু বলে দিতে পারি, তাহলে আরেকটু ভালো হয়। 3 - 2 -5 4 এবং -1 1 বিন্দু তিনটি দ্বারা গঠিত
ত্রিভুজের ক্ষেত্রফল সমান 0, সুতরাং বিন্দু তিনটি সমরেখ। এই কথাটা লিখলে আরেকটু ভালো হয়ে গেল। আমরা 3 অঙ্কে দেখি কে এর মান কত হলে 1 - 1 একটি বিন্দু, 2 - 1 এবং কে - 1 বিন্দু ত্রয় মানে বিন্দু তিনটি একই সরলরেখায় থাকবে। তাহলে আমরা প্রথমেই দেখব যে এই তিনটি বিন্দুকে যদি একই সরলরেখায় থাকতে হয় তাহলে তাদের ক্ষেত্রফল 0 হতে হবে। তাহলে তিনটি বিন্দু একই সরলরেখায় থাকলে ক্ষেত্রফল 0 হবে। আমরা একটু দেখে নিই যে সত্যি 0 হচ্ছে কিনা। তাহলে দেখো, অতএব এটাকে যদি এ, এটাকে যদি বি, এটাকে যদি সি ধরি, তাহলে এটাকে x1 y1, এটাকে x2, এটাকে y2, এটাকে x3, এটাকে y3 যদি ধরি, তাহলে অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল হবে সমান হাফ অফ মড x1, আচ্ছা সূত্রটা আগে লিখে ফেলি, y2 মাইনাস y3 প্লাস x2, y3 মাইনাস y1 প্লাস x3, y1 মাইনাস y2 বর্গ একক। একটু দেখে নিই, তাহলে হাফ x1 কত 1, y2 মাইনাস 1, y3 মাইনাস 1 মানে প্লাস 1, x2 হচ্ছে 2, y3 মাইনাস 1, y1 মাইনাস 1 মানে প্লাস 1, প্লাস x3টা হচ্ছে কে, এর মান হচ্ছে কে বসালাম, y1 মাইনাস 1, y2 মাইনাস 1 মানে প্লাস 1। এটা দেখে নিই, তাহলে হাফ, এটা প্লাস 1 মাইনাস 1 মানে 1 ইন্টু 0 প্লাস 2 ইন্টু 0 প্লাস কে ইন্টু 0, তার মানে কি দাঁড়ালো, তাহলে হাফ ইন্টু 0 সমান 0। অতএব তিনটি একই সরলরেখা, তিনটি বিন্দু একই সরলরেখায় অবস্থিত। আমরা এখানে একটু দেখে নেব, একই সরলরেখায় অবস্থিত। দেখো কে এর সঙ্গে এখানে 0 আসছে, তাহলে কে এর মানটা যদি 5, 2, 1, -5 যাই হোক না কেন, তার সঙ্গে 0-র গুণ হলে তো 0 হয়ে যাবে। তাহলে অতএব কে এর যে কোনো বাস্তব মান হলে তিনটি বিন্দু একই সরলরেখায় থাকবে। তাহলে কোন মান থাকলে, এখন এখানে যেহেতু কেটা বসেছে, আমরা এইখানটা একটু খেয়াল করব, কে ইন্টু 0 বলা হচ্ছে। তাহলে কেটা যদি 2 হয় তাহলে 2 ইন্টু 0 মানে 0, 5 ইন্টু 0 মানে 0, এটা যদি -5 হয় তাহলে -5 ইন্টু 0। তাহলে যে কোনো একটা কে এর যদি কোনো বাস্তব মান থাকে, যে কোনো বাস্তব মানের জন্য তিনটি বিন্দু একই সরলরেখায় অবস্থিত হবে, কে যে কোনো মানই হয়, তার মানে এটা 0 হবেই। তাহলে 0 বর্গ একক হবে। তার মানে এটা ব্যাপারটা কি দাঁড়ালো না, তিনটি একই সরলরেখায় অবস্থিত, আর কে এর মান যাই ইচ্ছা হোক না কেন, এতে কোনো অসুবিধা নেই। অতএব কে এর মান যে কোনো বাস্তব সংখ্যা, এটা হলো উত্তর। কে এর মান যে কোনো বাস্তব সংখ্যা। আমরা এরপরে ভিডিওটি লেন্দি হয়ে যাবে, পরের অঙ্কগুলো পরে
ভিডিওতে আপলোড করব। যাদের ভালো লাগলো একটু ধৈর্য ধরে দেখবে শেষ পর্যন্ত, আশা করা যায় নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে এবং অঙ্কগুলো খুব সহজ মনে হবে। আমাদের তিনটে সূত্র ভালো করে বলেছিলাম, একটা ত্রিভুজের ক্ষেত্রফল, একটা এদের ক্ষেত্রফল যদি 0 হয় তাহলে সেটা একই সরলরেখায় তিনটি বিন্দু হবে, আর চতুর্ভুজের ক্ষেত্রফল এবং ভরকেন্দ্রের স্থানাঙ্ক, এই তিনটে সূত্র আমাদের জানলে এই 20 প্রশ্নমালার যা কিছু অঙ্ক আছে না আমরা খুব সহজভাবে তার উত্তর করে দিতে পারবো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।